ভারতে আবারও 280টি মসজিদ মাদ্রাসা মাজার গুড়িয়ে দিয়েছে মোদী সরকার। কেন মুসলিমদের সন্ত্রাসী তকমা দিচ্ছে দিল্লি? সম্ভাবনা তৈরির পর থমকে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি। ঘোষণা দিয়েও কেন আলোচনায় যোগ দেননি পুতিন? কি বললেন ট্রাম্প? কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব নাকচ ভারতের। কেন তারা বৈঠক চান না? কি বলছেন রাজনাথ সিং? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশের নতুন করে আরও অন্তত 280টি মাদ্রাসা মসজিদ গুড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্য সরকারের অভিযোগ, মুসলিমদের এসব ধর্মীয় স্থাপনায় উগ্রপন্থী ও সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের দাবি, মুসলিমদের এসব ধর্মীয় প্রতিষ্ঠান অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয় মুসলিমরা বলছে, বরাবরের মতোই সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাতে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের পর যা আরও বেড়েছে বলে অভিযোগ উত্তরপ্রদেশের স্থানীয় মুসলিমদের। ভারত সরকার কি আবারও হিন্দু মুসলিম দাঙ্গা চাচ্ছে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুকে ঘিরে এবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ মাদ্রাসা সহ প্রায় 300 মুসলিম স্থাপনা। বুধবার মোদী সরকারের প্রশাসন বিবৃতিতে দাবি করে, অবৈধভাবে নির্মাণ করায় রাজ্যের 7টি জেলায় 225টি মাদ্রাসা, 30টি মসজিদ এবং 25টি মাজার ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের অভিযোগ, নেপাল সীমান্তের কাছে এসব স্থাপনায় নেই কোনো আইনি অনুমোদন। এগুলো নির্মাণ করা হয়েছে অন্যের জমি এবং বনভূমি দখল করে। তবে উত্তরপ্রদেশের স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে নির্মাণের জন্য নয়, বরং ধর্মীয় সন্ত্রাসবাদের দাবিতে এগুলো ভেঙে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশের সরকার পেহেলগামে 16 পর্যটক হত্যার ঘটনার পর থেকেই এগুলো ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল। এর আগে গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে 16 পর্যটক নিহত হওয়ার পর দ্য রেজিস্ট্যান্স গ্রুপ হামলার দায় স্বীকার করে। এরপরই ভারতের কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের রাজ্য সরকার দাবি করে আসছে, রাজ্যটিতে বিভিন্ন ধর্মীয় স্থাপনায় ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। তাই স্থানীয়রা ধারণা করছে, এই পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে এসব মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। অভিযান চালানো জেলাগুলোর মধ্যে রয়েছে মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তি, বাহারাইচ, লাখিমপুর খেরি ও পিলভিট। এসব জেলা নেপাল সীমান্তের কাছাকাছি এলাকায়। এদিকে পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুর পর ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে অনুপ্রবেশকারী ধরা। এ অভিযানের অংশ হিসেবে রাজস্থান থেকে অন্তত 148 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রশাসনের দাবি, এসব বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছে। এরই মধ্যে তাদের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানান্তর করা হয়েছে। সেখানে আটক আছে কমপক্ষে 600 বাংলাদেশি। স্থানীয়দের দাবি, মুসলিম বাংলাদেশিদের টার্গেট করা হচ্ছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় রাজ্য সরকার। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য থেকে এভাবে আটককৃতদের কয়েক দফায় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ। এর আগে ত্রিপুরার সীমান্ত দিয়ে 72 জন বাংলাদেশিকে পুশ ইন করা হয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার বন্ধ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমন সম্ভাবনা তৈরির পরও শেষ পর্যন্ত থমকে গেল দেশ দুটির মাঝে যুদ্ধবিরতি। কারণ ঘোষণা দিয়েও তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়ে শেষ পর্যন্ত যাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানালেন, তিনি ও রুশ প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের আগ পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কিছুই হবে না। প্রশ্ন উঠেছে, আসলে কি তারা সত্যিকারের শান্তির চেষ্টা করছেন নাকি শুধুই কূটনৈতিক এক প্রহসন? তাহলে কি হচ্ছে ইস্তাম্বুলে? কি হবে ইউক্রেনের ভবিষ্যৎ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বহুল প্রতীক্ষিত ইস্তাম্বুল শান্তি আলোচনার মঞ্চ প্রস্তুত, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল মিটিংয়ে থাকছেন না প্রধান দুই চরিত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানালেও নিজে না এসে প্রতিনিধি দল পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার সম্ভাবনা দেখিয়ে অবশেষে জানিয়ে দিলেন তিনিও আসছেন না। ট্রাম্প পুতিনের এমন চোর পুলিশ খেলার জেরে প্রশ্ন উঠেছে, সত্যিকারের শান্তি কি চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া, নাকি তুরস্কের বৈঠক কেবলই ট্রাম্প পুতিনের কূটনৈতিক নাটক? ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এবারের সরাসরি আলোচনার মধ্য দিয়ে তৈরি হয়েছে যুদ্ধবিরতির বাস্তব এক সম্ভাবনা। তুরস্কে মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগটি পুতিন নিজেই প্রস্তাব করেছিলেন। এরপর পশ্চিমা দেশগুলো 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ইউরোপীয় নেতারা কিয়েভে বৈঠকে মিলিত হন। সেই সময় ট্রাম্প নিজেও বলেছিলেন, একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনায় গেলে হয়তো যুদ্ধ থামানো সম্ভব। ইস্তাম্বুল
আলোচনা সামনে রেখে দুই পরাশক্তি প্রধানের এমন নাটকীয় পিছু হটার জেরে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়। দুটি প্রধান শক্তির অনুপস্থিতির বিষয়টি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক কৌশল হতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তাদের ধারণা, পুতিনের না আসার বিষয়টি অনুমান করার পরই ট্রাম্প নিজেও সরে দাঁড়িয়েছেন, কারণ পুতিন মিটিংয়ে না থাকলে হ্রাস পাবে শান্তি আলোচনার কার্যকারিতা। একই সাথে তখন ট্রাম্পের অংশগ্রহণও অনেকটাই প্রতীকী হয়ে যেত। তুরস্কে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না, এমনটাই মনে করছে কিয়েভ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও আগের মতো থাকবে না মিটিংয়ের গুরুত্ব। এমন পরিস্থিতিতে কার্যত অসফলতার দিকে যাচ্ছে ইস্তাম্বুল বৈঠক। এর আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে সবশেষ সরাসরি সাক্ষাৎ হয়েছিল 2019 সালের ডিসেম্বরে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইস্তাম্বুলে এক দফা আলোচনায়ও বসে দুই দেশ। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসান ঘটাবেন। সেই চেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কয়েক দফায় পৃথক বৈঠক হলেও আসেনি কার্যকর কোনো ফলাফল। 2022 সালের মার্চে বিশেষ সামরিক অভিযান নাম দিয়ে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। খুব সহজেই কিয়েভ দখলের অভিপ্রায় থাকলেও বাধার মুখে গতি হারায় পুতিনের পূর্ব পরিকল্পনা। রুশদের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ গোটা পশ্চিমা জোট। হিমরাজ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ড্রোন, প্যাট্রিয়ট সিস্টেমের মতো পশ্চিমা সমরাস্ত্র যুদ্ধটিকে রূপ দেয় রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যকার প্রক্সি এক যুদ্ধে। এবারের শান্তি আলোচনা ব্যর্থ হলে নতুন অনিশ্চয়তার মুখে পড়বে যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে আলোচনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সাথে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্রের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি। অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার প্রথম জম্মু কাশ্মীর সফরে যান রাজনাথ সিং। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, এমন দায়িত্বজ্ঞানহীন আর দুর্বৃত্তপরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র থাকা কতটুকু নিরাপদ? পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে রাখার প্রস্তাব রেখেছেন তিনি। তার অভিযোগ, পারমাণবিক অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করছে ইসলামাবাদ। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেছেন, সেনা সদস্যদের অবদানের জন্য দেশবাসী গর্বিত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে, তবে শুধু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে আলোচনার সুযোগ নেই। বুধবার গণমাধ্যম ডনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় কায়দায় স্বাগত জানালো কাতার। বুধবার কাতারে পৌঁছানোর পরই বিলাসবহুল লুজাইল প্রাসাদে দেশটির আমিরের সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প। এছাড়া ট্রাম্পের সম্মানে আয়োজন করা হয় রাজকীয় এক নৈশভোজের। সেই নৈশভোজে হাজির ছিলেন কাতারের আমির, রাজপরিবারের সদস্য, ব্যবসায়ী এলিট এবং মার্কিন প্রতিনিধি দল। সেখানে দেখা যায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকেও। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের মাটিতে শুরু হয়েছে ক্ষমতা আর কূটনীতির অভিনব এক খেলা। মার্কিন রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্র ডোনাল্ড ট্রাম্প এবার পা রাখলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশ কাতারে। আর কাতারও যেন প্রস্তুত ছিল রাজকীয়ভাবে তাকে বরণ করে নিতে। লাল গালিচা, সামরিক অভিবাদন, রাষ্ট্রীয় নৈশভোজ, সব মিলিয়ে যেন এক রাজসিক পরিবেশ। কিন্তু এখানেই শেষ নয়। মূল চমক লুকিয়েছিল দুই দেশের মধ্যে সই হওয়া $200 বিলিয়ন চুক্তিতে। কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান কেনার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে কাতার সরকার। বুধবার সৌদি আরব থেকে কাতারে গিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে দেশটির আমিরের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। রাজধানী দোহায় একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 210টি বিমান কিনতে পারবে কাতার এয়ারওয়েজ। বিমানগুলোর মোট মূল্য $200 বিলিয়ন বেশি।
ডোনাল্ড ট্রাম্প একে আখ্যা দিয়েছেন বোয়িংয়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে। অসাধারণ কিছু সময় কাটালাম। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি। আমরা ইরান নিয়েও আলোচনা করেছি। আশা করি সেখানকার পরিস্থিতিও ঠিক হয়ে যাবে। আর বোয়িংয়ের কথা বলতে গেলে এটি বোয়িংয়ের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার। এটি সত্যি অসাধারণ বিষয় এবং একটি রেকর্ড। কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সম্মানে আয়োজন করা হয় রাজকীয় এক নৈশভোজের। সেই নৈশভোজে হাজির ছিলেন কাতারের আমির, রাজপরিবারের সদস্য, ব্যবসায়ী এলিট এবং মার্কিন প্রতিনিধি দল। সেখানেই দেখা যায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে। আম্বানি তার প্রতিষ্ঠান রিলায়েন্সের মাধ্যমে গুগল ও মেটার মতো আমেরিকান প্রযুক্তি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখেছেন। তবে কাতারে তাদের মধ্যে কোনো ব্যবসায়িক আলোচনা বা চুক্তি হয়নি। বিশ্বমঞ্চে চীনের প্রভাব, ইরানকে ঘিরে উদ্বেগ আর রাশিয়ার ভূ রাজনৈতিক উচ্চাভিলাষ, সবকিছুর পেছনে যুক্তরাষ্ট্র চাইছে শক্তিশালী মিত্রতা। অন্যদিকে কাতার চাইছে বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থানকে আরও মজবুত করতে। কাতার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ, তবে ট্রাম্পের এই সফর সেই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশ এখন হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। ট্রাম্প জানেন এই অঞ্চল এখন শুধু তেল বা গ্যাসের খনি নয়, এখান থেকেই বিশ্বশক্তির ব্যালেন্স নির্ধারিত হচ্ছে। ফলে ট্রাম্পের এই কাতার সফর শুধুই রাজনৈতিক নয়, ছিল কূটনৈতিক এক মঞ্চ, যেখানে রাজকীয় আপ্যায়নের আড়ালে লুকিয়েছিল শক্তি আর প্রভাবের খেলা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান বিরোধী মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে উপসাগরীয় সফরে ট্রাম্প ইরানকে প্রক্সি যুদ্ধ পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেন। এর জবাবে পেজেশকিয়ান ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তারা কোনো হুমকির কাছে মাথা নত করেন না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। I hope the Iranian leaders understand that what you're doing and really what you're doing for them is a big favor. Your prime minister. উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ইরান সম্পর্কে বিভিন্ন কঠোর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেশটির বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনার অভিযোগ আনেন ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের পর এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরান কোনো ধরনের হুমকি কিংবা জুলুমের কাছে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্টের তেহরান বিরোধী এমন বক্তব্যের পরে তিনি সাফ জানিয়ে দেন, ইরান কোনো শক্তির সামনে মাথা নত করবে না। 14 মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প মনে করছেন তিনি এখানে এসে বক্তব্য দিয়ে ইরানিদের ভয় দেখাতে পারবেন। ইরানিদের কাছে বিছানায় মৃত্যুবরণ করার চেয়ে শহীদ হওয়া অধিক মধুর। এ সময় তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাদের ভয় দেখাতে চান, আমরা কোনো হুমকির কাছে মাথা নত করি না। এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি এর সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইচ্ছুক। তবে এর জন্য ইরানকে সন্ত্রাসবাদের সহায়তা বন্ধ করতে হবে, রক্তক্ষয়ী প্রক্সি যুদ্ধের অবসান ঘটাতে হবে ও স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ত্যাগ করতে হবে। এদিকে কাতারের রাজধানী দোহায় এক রাষ্ট্রীয় নৈশভোজে ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতি খুবই সংকটময়। তারা এমন পদক্ষেপ নিতে চান যা সঠিক ও যথাযথ হবে। তারা এমন কিছু করতে আগ্রহী যা লাখ লাখ মানুষের প্রাণ রক্ষা করতে পারে, কারণ এই ধরনের ঘটনা একবার শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। You're also working with us very closely with respect to negotiating a deal with Iran. এর আগে তিনি বলেছিলেন তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। তবে যদি ইরানের শীর্ষ নেতৃত্ব শান্তির প্রস্তাব গ্রহণ না করে, তাহলে তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। তখন তাদের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তিনি কখনোই ইরানকে পরমাণু অস্ত্র লাভের অনুমতি দেবেন না। 2015 সালে ওবামা প্রশাসনের অধীনে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি JCPOA থেকে 2018 সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন, যার ফলে চুক্তিটি ভেঙে পড়ে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। 14 মে আবারও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ সময় 6 ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল।
এদিকে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 4 বার আলোচনায় বসেছে। এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধ সমাধান করতে নতুন আলোচনা হয় 11 মে ওমানে। কর্মকর্তারা জানিয়েছেন ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।